ডান চোখের কাজল কিছুতেই ঠিকঠাক দেওয়া যাচ্ছে না বলে ভীষণ বিরক্ত হলো নীরা। একবার চোখের নিচে লাগিয়ে লেজে গোবরে অবস্থা হয়েছিল, তাই কোনো রিস্ক নেওয়া ঠিক হবে না। কাজলের কৌটো হাতে নিয়ে বেরিয়ে এলো নিজের ঘর থেকে। ইরাকে খুঁজছে, ওর ছোট চাচার মেয়ে। কাজের সময় কাউকে পাওয়া যায় না, এটাই সবচাইতে বড় সমস্যা। ভাইয়ার বিয়ের বাকি আর মাত্র 3 দিন। বাড়িতে পুরো দমে সংস্কার কাজ চলছিল, সেটা শেষ যদিও এখন রুম গোছগাছ চলছে। আত্মীয় স্বজনের আনাগোনাও শুরু হয়েছে গতকাল থেকে। নীরা নিজেও বাসায় এসেছে সপ্তাহখানেক হলো। অনার্সের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, ভাইয়ার বিয়েটাও এর মধ্যে পড়ে গেল। সবার মধ্যে এমন এক চোখে কাজল নিয়ে ঘোরাটা অস্বস্তিকর এবং বিব্রতকর। ইরার ঘরে ওকে না পেয়ে ভাইয়ার ঘরের দিকে গেল নীরা। ইরাকে সামনে পেলে ভীষণ ঝগড়া করবে সে। মনে মনে ঠিক করে নিয়েছে, ভাইয়ার ঘরে রীতিমতো আড্ডা বসেছে মনে হচ্ছে। হই হই হাসি ভেসে আসছে। ভেতরে যাবে কি যাবে না ভাবছিল দরজার সামনে দাঁড়িয়ে। আরে তুই নীরা না? কতদিন পরে দেখলাম। চমকে পেছনে তাকালো নীরা আর স্থির হয়ে গেল। কত বড় হয়ে গেছিস। এবার নিজেকে সামলে নিল নীরা। মানুষ যেহেতু সময়ের সাথে সাথে বড় হব, এটাই তো নিয়ম। আপনার ভাই, আপনি কেমন আছেন? এক ফোঁটা জড়তা নেই নীরার গলায়, অথচ কোনো এক সময় লোকটাকে দেখলে বুক টনটন করে উঠত। বাতাসে অক্সিজেনের পরিমাণ উঠানামা হতো বলেই কিনা দম বন্ধ হয়ে আসতো। প্রায় 5-6 বছর কি যে বোকার মতো পালিয়ে বেরিয়েছে সব কিছু থেকে, নাকি নিজের কাছ থেকেই। তবে সময়টা ওর প্রয়োজন ছিল। আর চোখে চোখ রেখে দৃঢ় গলায় কথা বলতে পারতো না এত সময় না গড়ালে, নিজেকে গড়ে না নিলে। আফনানকে দেখে নীরা একটুও বিস্মিত হয়নি। ভাইয়ার বিয়েতে তার বেস্ট ফ্রেন্ড আসবে না এটা হতেই পারে না। তবুও আচমকা এতগুলো বছর পর সামনাসামনি দেখে মুহূর্তের জন্য স্নায়বিক ক্রিয়া স্মৃত হয়ে এসেছিল যেন। কি একটা মোহ গ্রাস করতে চাইছিল, তবে ওই একটা ক্ষণের জন্যই। এরপর সব স্বাভাবিক হয়ে গেল। নীরার মস্তিষ্কের শক্ত খুলিকে পরাস্ত করার সাধ্য ওর মনের এখন আর নেই। ভালোই। তোর সাথে আমার একটা কথা ছিল। আমার সাথে? আমার সাথে আবার কি কথা? আসলে সেদিন আমি সরি রে। হাসল নীরা, এরপর খুব ধীর গলায় বলল, সেদিনের এক কিশোরী মেয়ে কি বলতে কি বলেছিল, আপনিও না সেটা এখনো ধরে বসে আছেন? আমার তো কিছুই মনে নেই সেদিনের কথা। সেই সময়কার অনুভূতি কিছুই মনে নেই। আপনার সামনে আজ যে দাঁড়িয়ে আছে, সে একজন পূর্ণ বয়স্ক তরুণী। আবেগে ভেসে যাবার বয়স এখন তার নেই। আপনাকে তো আফরান ভাই বললাম, আগে হলে বলতে পারতাম। আপনার পূর্ণ দৃষ্টিতে তাকালো একবার। হাসিটা যেন কিঞ্চিত ম্লান, নাকি নীরার মনের ভুল। তুই আগে আমাকে তুমি করে বলতিস। তাই বোধহয়। আসলে অনেক দিনের ব্যাপার তো। এতদিন এত লম্বা সময়ে ব্রহ্মপুত্রের কত জল গড়িয়েছে তার হিসাব করেছে কেউ? আগে কি করতাম ঠিক মনে নেই। আমার মনে হয়েছিল আমি একটু বেশি বাড়াবাড়ি করেছিলাম। নীরার চোখের দৃষ্টি কঠিন হয়ে আসছে, মনে মনে বলল, শুধুই বাড়াবাড়ি? একটা কিশোরী মেয়ের হৃদয়ের সমস্ত আবেগ তুমি দুমড়ে মুচড়ে পায়ে ধরেছিল। একটা শরীর এত শক্তি নেই যে তোমাকে ক্ষমা করে। আরে তোরা ভেতরে না এসে এখানে কি করিস? ভেতর থেকে ভাইয়া হাঁক ছেড়ে ডাকলেন। নীরা ভেতরে যেতে যেতে একটু চেঁচিয়ে বলল, তোমার সব ফ্রেন্ড বিয়ে করে ফেললো, তুমি কবে করবে আপনার ভাই? আমাদের দাওয়াত না দেওয়ার মতলব নাকি? আফনান একবার চোখ তুলে নীরাকে নিরীক্ষণ করে ভেতরে এসে একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, সব বন্ধুরা যেন তাদের বেটার হাফ নিয়ে আমার বিয়েতে আসতে পারে, সেজন্য দেরি করছি। আর তোরাও দুধভাত হিসেবে দাওয়াত পাবি, যা চিন্তা করিস না। কি আর করা, তোমার সামর্থ্য হয়নি সবাইকে দাওয়াত দেওয়ার। নাই খেলাম। থাম তো তোরা, তুই এক চোখে কাজল দিয়ে ঘষিস কেন নীরা? নিলয়ের কথায় নীরা বলল, এটা স্টাইল। ভাবছি তোর বউকে এভাবে সাজাবো বিয়ের দিন। না বোন, কোনো প্রয়োজন নেই, এত আপডেট হওয়ার কোনো দরকার নেই। নীরা হেসে বলল, ভয় নেই, তোর বউ তোর মতন গাধা না, এইভাবে সে সাজতে রাজি হবে কেন? এবার ইরার দিকে তাকিয়ে বলল, এই চোখে যতটুকু যেভাবে দিয়েছে এই পাশেও সেভাবে দিয়ে দে। ঘর ভর্তি লোকের সামনে
নিঃসংকোচে কথাটা বলে কৌটো এগিয়ে দিল নীরা। ইরা উঠে এসে বলল, চলো আপু, তোমার ঘরে যাই। যেন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের হচ্ছে এমন অভিব্যক্তি ফুটিয়ে আর কারোর দিকে একবারও না তাকিয়ে বেরিয়ে গেল নীরা। দরজা পেরোনোর পর আফনানের ফিসফাস শুনতে পেল, তোর বোনের মাথাটা এখনো খারাপ আছে মনে হয়। তুই আমাকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে এলি কেন? আফনানের কথায় মেজাজের পারদ চড়েছে নীরার। ইরা হাঁটতে হাঁটতেই উত্তর দিল, তোমার কোনো কিছুতে অপ্রস্তুত লাগে না? সব সময় যা মুখে আসে তাই বলো, যা করতে ইচ্ছা করে সেটাই করো। শোনিরা, আমি নিজের ইচ্ছেকে প্রায়োরিটি দিই। ইচ্ছে লুকিয়ে লাভ কি? শুধু শুধু বোঝা বাড়ায়, জঞ্জাল তৈরি করে। আমি ফ্রি বার্ড, যখন ইচ্ছা উড়ে যায়, যখন ইচ্ছা ফিরি। জঞ্জাল ভাবার ইচ্ছা নেই। কাজল দেবার পরে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নীরা। কৈশোরের ছাপ চেহারা থেকে বহু আগেই মুছে গেছে। বাড়ির সবাই বলে ওর চোখ দুটো নাকি ভীষণ সুন্দর। একবার ওদের বিশ্ববিদ্যালয়ের অন্য ডিপার্টমেন্টের একটা ছেলে এসে ওকে বলেছিল, আপনার চোখ ভীষণ গভীর সুন্দর। নীরা তৎক্ষণাৎ বলেছিল, বনলতা সেনের মতন। ছেলেটা ভ্যাবাচাকা খেয়েছিল। এরপর আর কথা বলতে আসেনি। যারা ওকে চেনে তারা নীরাকে সহজে ঘাটায় না। কেউ প্রেম নিবেদন করতে এলে হাসি মুখের যেটুকু তাচ্ছিল্য তাদের মেলে, সেটা সহ্য করা শক্ত। সে অবশ্য কারোর সাথে উঁচু গলায় কথা বলে না। শীতলতাটুকুও যথেষ্ট অন্যের মনে ভীতভাব জাগানোর জন্য। এমন আচরণের জন্য কখন যে নীরা একা হয়ে গেছে সে বুঝতেও পারেনি। যখন বুঝতে পেরেছে তখন আর নিজেকে বদলানোর মনোবাঞ্ছা তৈরি হয়নি। অথচ সে একসময় বয়ে চলা নদীর মতোই চঞ্চল ছিল। ওর হৃদয়েও জোয়ার এসেছিল একবার। নিলয় বরাবরই বন্ধু অন্তঃপ্রাণ মানুষ। ওর কাছের বন্ধুদের অবাধ বিচরণ ছিল এই বাড়িতে। দাদুর বাবা শিকার করতে ভালোবাসতেন। সেসব অস্ত্র বাড়িতে এখনও আছে। ওরা এটার জন্য আস্তানা করত বাইরের ঘরটায়। সপ্তাহ ধরে চলতো ওদের দূরের জঙ্গলে শিকার। কিছুদিন আগে ওই ঘরটা ভেঙে ফেলা হয়েছে। নিলয়ের 5 বছরের ছোট নীরা, যৌথ পরিবার। বাবা আর 2 চাচার বিশাল পরিবার একসাথে থাকে। পাঁচিল ঘেরা পুরনো আমলের অট্টালিকার সদৃশ্য বিশাল বাড়ি। কতদিন পর পর এখন এটা সংস্কার করা হয়। ভেঙে নতুন বাড়ি তৈরি করা হয় না, কারণ এখানে সবার অনেক স্মৃতি, পুরনো আভিজাত্যের ছাপ বহন করে বাড়িটা। এটাই আদতে সবচাইতে বড় কারণ। তবে আর মনে হয় বেশি দিন এভাবে ধরে রাখা যাবে না। সন্ধ্যা নেমেছে। বাড়ির পেছনের দিকটাই জোনাকির মেলা বসে। যেন এক ঝাঁক জোনাকি ছোট ছোট প্রদীপ জ্বেলেছে। মন্ত্রমুগ্ধের মতো সেদিকে তাকিয়ে থাকে নীরা। কি এক অদ্ভুত টানে ওকে টানে জোনাকিগুলো। নিলয়ের সাথে আনিকার সম্পর্ক শুরু হয়েছিল কলেজে পড়ার সময় থেকে। আনিকার পরিবার অনেক বেশি কনজারভেটিভ। সম্পর্কের কথা যখন তারা জানতে পারে তখন প্রবল আপত্তি করেছিল। মাঝে যোগাযোগ বন্ধ ছিল অনেক দিন, কিন্তু চোখের আড়াল হলে মনের আড়াল কথাটাকে বুড়ো আঙুল দেখিয়ে ওদের পরস্পরের প্রতি মনের টান এতে যেন আরও বেড়ে গিয়েছিল। নিলয়ের অনার্স 3rd ইয়ারে থাকা অবস্থায় আনিকারও সেখানে চান্স হয়। তখন ওদের মধ্যে আবার কথোপকথন শুরু হয়। ক্যাম্পাসে প্রায়ই তাদের একসাথে দেখা যেত। পরে নিলয়ের পরিবারের মধ্যস্থতায় তাদের মতের পরিবর্তন হয়। ঠিক হয় 2 জনের পড়াশোনা শেষ হলেই ওদের বিয়ে দেওয়া হবে। নিলয় পড়া শেষে একটা জনপ্রিয় পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত আছে প্রায় 1.5 বছর হলো। আনিকার সদ্যই মাস্টার্স শেষ হয়েছে। প্রতিশ্রুতি মতো 4 হাত এক করে দিচ্ছে 2 পরিবার। 2 জনের চোখে মুখে এখন নতুন সংসারের স্বপ্নে বিভোর। কত রাত ওদের কেটেছে হারানোর ভয় নিয়ে। অবশেষে পরিণতি পাচ্ছে সম্পর্কটা। সব কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। আনিকার উচ্ছ্বসিত গলাটা যেন নিলয়েরও মনের কথা। আহা, প্রাপ্তি। আপনাদের আপাতত কিছু করার নেই। সকালের খাবার খেয়ে সে বাগানে এসে বসেছে। বাগানের গাছগুলোতে যত্নের ছাপ। কি একটা ফুলের সৌরভ ভেসে এসে নাকে ধাক্কা দিচ্ছে। এই বাড়িতে সকালের আর রাতের খাবারের সময় একটা উৎসবের আমেজ লেগে থাকে বলে ওর মনে হয়। 3 ভাইয়ের সন্ততি মিলিয়ে 19 জন, সাথে আরও 4 জন এই বাড়িতে নিয়মিত থাকে। এখন তো আত্মীয় স্বজনে ভরা বাড়ি। নিলয়দের বাড়ির এই জিনিসটা আফনানের ভালো লাগে। মা, বোন আর আফনানকে নিয়েই ওর পরিবার। বোনের বিয়ে হওয়ায় 2 জন মাত্র মানুষ। সেই তুলনায় এখানে তো রীতিমতো জনারণ্য। মাকে কল করে কথা বলল সে। ওর মা এসা ভীষণ শক্ত ধাতের মানুষ।
ওদের দুই ভাই বোনকে যেভাবে আদরের শাসনে বড় করেছেন, তাতে মায়ের প্রতি অসম্ভব শ্রদ্ধা আর ভালোবাসায় আফনানের মন বিগলিত হয়ে ওঠে। সে মাঝে বহুদিন নিলয়দের বাড়িতে আসেনি, এবার তাই অনেক পরিবর্তন চোখে পড়ছে বাড়িটার। নিলয় আনিকার সাথে ফোনে কথা বলছে, শফিক আর রোমেল বাজারে গেছে কিছু জিনিসপত্র কিনতে। আফনানের সারা রাত ঘুম হয়নি এক ফোঁটা, এখন মাথা ব্যথা করছে বলে যায়নি। ইরাকে এদিকে আসতে দেখলো, সদ্য কৌশল পেরিয়েছে মেয়েটা, হাঁটা চলে এক ধরনের চপলতা এখনো বিদ্যমান। আফনান ভাইয়া, আমাকে তোমার মনে আছে? তোকে মনে থাকবে না? হ্যাঁ, তোর যন্ত্রণায় চকলেট ছাড়া তোদের বাড়িতে আসা যেত নাকি? আমি তখন ছোট ছিলাম। গোমরা মুখে বলল ইরা। আফনান হাসলো। ইরা প্রশ্ন করলো, তুমি হঠাৎ করে আসা বন্ধ করে দিয়েছিলে কেন? তুই এখনো তেমন বড় হোস নি এরা। কারণটা কি নীরা আপু? চমকে উঠে ইরার মুখের দিকে তাকালো আফনান। সহসা উত্তর খুঁজে পায় না সে। আমি তখন 6 না 7-এ পড়তাম। নীরা আপু আগে একটুও পড়াশুনো করতে চাইতো না। তুমি যখন থেকে আসা বন্ধ করলে, তারপর আপুকে খুব কাঁদতে দেখেছিলাম একদিন রাতে। আমি ঘুমিয়ে পড়েছি ভেবে সারা রাত আমার পাশে শুয়ে খুব কেঁদেছিল। ওই শেষ। এরপর আর কোনোদিন কাঁদতে দেখিনি আপুকে। সারাদিন মুখ গুজে শুধু পড়াশুনো করত। ক্লাসে কোনোদিনও 20-এর এপাশে না আসা মেয়েটা ইন্টারমিডিয়েটের চোখ ধাঁধানোর রেজাল্ট করে সবাইকে চমকে দিল। অনার্সের এখন অবধি সিজিপিএ দেখলে তোমার মাথা ঘুরে যাবে। ফাইনাল ইয়ারের রেজাল্টও যদি একই রকম হয় তাহলে তো হলোই। শুনতে শুনতে আফনানের মনের মধ্যে কি যেন হচ্ছিল। একরাশ কৌতূহলী ওকে টেনে ধরছিল, আবার মনের অন্য আরেকটা অংশ ওকে বারণ করছিল এসব শুনতে। নীরা আপুর ভয়ঙ্কর জেদ আফনান ভাই। যখন ওর জেদি চেহারাটা দেখি আমার ভীষণ ভয় করে। এমনিতে অবশ্য খুব ভালোবাসে আমাকে। ওর ওই জেদটাই যা। এসব ভুলভাল থিওরি কোথায় পেয়েছিস? কিসে যেন পড়িস তুই? অ্যাডমিশন টেস্ট দেব। ধ্যানটা ওদিকে রাখ। আমি কিন্তু কাউকে বলবো না, ভয় নেই। নীরা আপুকেও না। আপনার ম্লান হেসে বলল, তোকে ছোট ভেবেছিলাম, তুই তো বিচ্ছু রে। ইরা একগাল হেসে বলল, তোমার দিক থেকে নীরা আপুর জন্য। এরা সময় এক জায়গায় থেমে থাকে না। নীরা এখন অনেক পরিণত, বদলে যাওয়া মানুষ। ওসব ছেলে মানুষই ভাবনা ওর মধ্যে আর নেই। আমার দিক থেকে আগে থেকেই তেমন কিছু নেই। বলল বটে, কিন্তু গলায় জোর পেল না। আদতে নীরাকে সে তেমন একটা মনেও রাখেনি বোধ হয়। মাঝে মধ্যে মনে হতো দেখা হলে একবার দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নেবে, কিন্তু গতকাল থেকে মনে হচ্ছে বিষয়টা বোধ হয় এতটাও সহজ নয়। প্রগাঢ় অনুশোচনা ওকে দগ্ধ করছে। এতদিন এই আকুণ্ঠ ক্লেদ কোথায় ছিল সে জানে না। এখানে অন্য অনুভূতি তাই খুঁজতে চায় না আফনান। ঠিকঠাক একটা ক্ষমা পেলেই স্বস্তি। আফনান ইরা, আমি এই বিষয়ে তোর সাথে আর কোনো কথা বলতে চাইছি না। ইরার হাসি মুখ ম্লান হয়ে গেল নিমেষেই। আফনানের মনে হলো একটু যেন রুশ স্বরেই বলেছে কথাটা। কতদিন ধরে সে চেষ্টা করছে এই গলায় সে কখনো কথা বলবে না। এতদিন সেটা নিয়ন্ত্রণেও ছিল। এখন ইরার প্রসঙ্গ আসতেই নিজের স্নায়ুর উপরে কেন যেন নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হচ্ছে। চলে যেতে উদ্যত ইরাকে থামিয়ে এগিয়ে এসে আফনান বলল, ইরা, এই ভাইকে ক্ষমা করা যায়? ইরার মুখে হাসি ফিরে এলো। সে বলল, যায়, যদি আগের মতো চকলেট দাও। আমাকে ভুলে গিয়ে আমার জিনিস আনোনি, এটা তার শাস্তি। আফনান হেসে বলল, ঠিক আছে, পেয়ে যাবি। ইরা ছটফট করে হেঁটে চলে গেল। আশ্চর্য, আফনানের কেন যেন ভীষণ জানতে ইচ্ছে হলো নীরা ওকে নিয়ে এখন কি ভাবছে। নীরা সেদিন জিজ্ঞেস করেছিল ওর বন্ধু মহলের সকলেই বিয়ে করে ফেলছে বা ফেলেছে, ও কবে করবে। মা প্রতিদিন বিয়ের জন্য চাপ দিয়ে যাচ্ছে। ইউনিভার্সিটিতে কয়েকজন প্রস্তাবও দিয়েছিল প্রেমের, কই সে তো সাড়া দিতে পারেনি। অবচেতনেই একটা অশ্রুসিক্ত কাতর মুখ ওকে তাড়া করে দিচ্ছে সব সময়। সেখানে কি কেবলই অনুশোচনার বীজ ছাড়া অন্য কিছু প্রথিত আছে? নেই, কে জানে। প্রাণপণে সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইল আফনান। নিলয় ওর সব চাইতে কাছের বন্ধু, বন্ধুর ভীষণ প্রিয় আদরের বোন নীরা। বন্ধুত্বের দাম ওর কাছে অনেক বড়। ভাবনাগুলোকে প্রাণপণে সরিয়ে মাথা তুলতেই ওর চোখ চলে গেল দোতলার উঁচু রেলিং দেওয়া খোলা বারান্দায়।
সেখানে নিশ্চল দাঁড়িয়ে রয়েছে নীরা, দৃষ্টি পাথরের মতো স্থির। আফনানের বুক সহসা কেন যেন হিম হয়ে এলো। একবার সামনাসামনি প্রাণ খুলে কথা বলার প্রবল তৃষ্ণা ওকে পিপাসার্ত করে ফেলল। আচ্ছন্নের মতো আফনান তাকিয়ে রইল সেই দিকে। ইরা একটা লাল রঙের শাড়ি পরেছে, নীরা শাড়ির কুচিগুলো ঠিক করে দিচ্ছিল আর বোনকে পর্যবেক্ষণ করছিল। মেয়েটার অভিব্যক্তিতে আনন্দ ঝলমল করছে। আমাকে কেমন দেখাচ্ছে নীরা আপু? খুব সুন্দর দেখাচ্ছে তোকে। তা এত খুশির কারণ কি? তুমি জানো মা আমাকে শাড়ি পরতে দেয় না। গত পয়লা বৈশাখে কত যুদ্ধ করে যে পারমিশন নিয়েছি, আজও বলল কাল একেবারে হলুদে পরিস। আমি এটা সেটা বুঝিয়ে আজই পরলাম। ইরার উচ্ছ্বাস নীরাকে স্পর্শ করলো। তুমি পরবে আজ? না, আজ পরে কাজ কি, একেবারে কাল পরবো, আর পরশু ভাইয়ের বিয়ের দিন পরবো। পরো না। নীরা ভাবলেশীন মুখে সামান্য হাসি ফুটিয়ে বলল, না রে, তুই গিয়ে চাচিকে দেখিয়ে আয়। তোকে এত চমৎকার দেখাচ্ছে, চাচি খুব খুশি হবে। ইরা বেরিয়ে গেলে নীরা একটা দীর্ঘশ্বাস ফেলল। একসময় ওরও এমন কত রকম ফ্যান্টাসি ছিল শাড়ি পরা নিয়ে। শাড়ির সাথে একটা ছোট্ট টিপ, চোখ ভর্তি কাজল। ওর ভালোবাসার মানুষ এক পৃথিবীর মুগ্ধতা নিয়ে ওর দিকে অপলক তাকিয়ে থাকবে, আর নীরা লজ্জাবনত মুখটা নামিয়ে রাখবে। মাঝে মধ্যে আর চোখে তাকিয়ে মানুষটার মুগ্ধ দৃষ্টি অনুভব করবে। কি যে বোকা বোকা ভাবনায় ডুবেছিল, অমন মতিভ্রম কারোর হয়। নইলে সেই ফ্যান্টাসিকে কোনো নির্বুদ্ধিতায় বাস্তবে রূপ দিতে মরিয়া হয়ে মনের মতো করে নিজেকে সাজিয়ে ওই লোকটার সামনে গিয়েছিল। ওর সমস্ত পৃথিবীটা সেদিন অপমানে লজ্জায় ভেঙে চুরে চূর্ণ বিচীর্ণ হয়ে লুটিয়ে পড়েছিল পাথরের শক্ত মাটিতে। কি লজ্জা, কি ভয়ঙ্কর লজ্জা! নিজের প্রতি কি ভীষণ ধিক্কার আসে সে স্মৃতি মনে পড়লে। অথচ ওই ঘটনার সে কিছুতেই বিস্মৃতি হতে পারে না। সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছিল আর কোনো দিন কারোর জন্য নিজেকে সাজাবে না। নিজের জন্য সাজবে, নিজের জন্য হাসবে, কাঁদবে না, আর কোনো দিন কাঁদবে না। ইরার মা মরিয়ম সত্যি ভীষণ আনন্দিত হলেন মেয়েকে দেখে। সারা মুখে হাত বুলিয়ে আদর করলেন। ইরা বেরিয়ে বাগানে হাঁটাহাঁটি করলো বহুক্ষণ। সেলফি তুললে ইচ্ছে মতো, কিন্তু আয়নায় ওকে যতটা চমৎকার দেখাচ্ছিল ছবিতে তেমন আসছিল না। নীরার সাথে ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও খানিকটা সমীহ করে সে। আশেপাশে কাউকে খোঁজার জন্য তাকাচ্ছিল। তখনই ওর ঠিক সামনে কিছুটা দূরত্বে একটা অচেনা ছেলেকে দেখলো হাতে ক্যামেরা। ইরার ঘোরতর সন্দেহ হলো যে ছেলেটা ওর ছবি তুলেছে। ওদের আত্মীয় স্বজনদের সকলকেই ও চেনে। এটাকে, এই অযাচিত অনুপ্রবেশকারী দুঃসাহস দেখে সে বিস্মিত হলো, ক্ষুব্ধও হলো। ওর এভাবে সরাসরি তাকানোতে ছেলেটাও অপ্রস্তুত হয়ে গেছে। আপনি এখানে কি করছেন? কে আপনি? কারো ছবি তোলার আগে যে অনুমতি নিতে হয় এই ভদ্রতাটুকুও জানেন না? আপনি বাড়িতে ঢুকেছেন কিভাবে? ভ্যাবাচেকা খেয়ে ছেলেটা বলল, দেখুন, আপনি ভুল বুঝছেন। আমি কি ভুল বলছি? দেখি আপনার ক্যামেরাটা দিন। মিথ্যা বলার জায়গা পান না। আমি কি আমি? দিন বলছি, হাতে নাতে চোর ধরবো আজ। আমার ছবি পেলেই আপনার ক্যামেরা বাজেয়াপ্ত করা হবে। ইরা কথাটা বলেই ঝড়ের বেগে এগিয়ে এসে ক্যামেরাটা হস্তগত করতে গেল। ছেলেটা সভয়ে পিছিয়ে গেল, মুখে বলল, আমি আপনাকে বুঝিয়ে বলছি তো, প্লিজ একটু শুনুন। কি শুনবো? ফাজলামো হচ্ছে। ক্যামেরা হাতে থাকলে মেয়েদের ছবি তোলার লাইসেন্স পেয়ে যান নাকি আপনারা? শুনুন, দেখুন। দেখতেই তো চাইছি, ক্যামেরাটা দিন। আজ ওটা আমি ভাঙবো। কি হয়েছে এখানে? নীরার গলা পেয়ে দুজনেই পেছনে ফিরল। শাফিন, কখন এলি? নীরাকে দেখে শাফিনের ফ্যাকাশে চেহারা রং ফিরে এলো। নীরা আপু। ইরা আর শাফিনের যৌথ কণ্ঠে একই সাথে উচ্চারিত হলো। একজনের গলায় অভিযোগ, অন্যজনের গলায় স্বস্তি। তুমি একে চেনো? ইরার গলায় একসাথে ক্ষোভ আর বিস্ময়। আপু, আমাকে উন্মাদ মেয়ের কবল থেকে উদ্ধার করো। শাফিন হাঁপ ছেড়ে নীরার দিকে এগিয়ে যেতে যেতে বলল, কি হয়েছে সেটা একজন একজন করে বল। নীরা এখনো বুঝতে পারছেন এখানে হচ্ছেটা কি। এই অসভ্য ছেলেটা আমার ছবি তুলেছে। আপু, আমি বলছি, তোমার কাছে কল করে বাড়ি চিনে ঢুকলাম। বাগানটা খুব সুন্দর। তুমি তো জানোই আমি শখের বসে ছবি তুলে বেড়াই। একটা ফুলের উপরে সুন্দর একটা নীল রঙের একটা প্রজাপতি বসছে। এত সুন্দর সাবজেক্ট, লোকটাকে সামলাতে পারলাম না। আমি নিজের মনে ফুলের ছবি তুলতে লাগলাম।
পাজি প্রজাপতিটা উড়ে গিয়ে অন্য ফুলে বসলো। আমি ওইটার কিছু ছবি নিয়েছিলাম। তখন ওনাকে দেখি উনি সেলফি তুলছিলেন। ওনার পেছনের ফুলই প্রজাপতি। আমি দুজনকে ফ্রেমে ধরার চেষ্টা করলাম, কয়েকটা ছবি তুলেও ফেলেছি। তখন ওনার পারমিশন নিতে গেলে কম্পোজিশন নষ্ট হয়ে যেত। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না আপু, ভেবেছিলাম পরে সরি বলে দিব। আচ্ছা ঠিক আছে ইরা, তুই আমার রুমে যা, পরে মিটমাট করে নিস দুজনে। আর সাফিন আয়, তোকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। কিন্তু আমার ছবি। ইরার দ্বিধা তবুও কাটে না। আপনার ছবি আমি আপনাকে ফেরত দিয়ে দিব। ইরা সাফিনের দিকে একবার অগ্নিদৃষ্টি হেনে পা বাড়ায়। নীরা সাফিনকে নিয়ে ওর বাবা মায়ের ঘরের দিকে যায়। সাফিনের সাথে নীরার পরিচয় হয়েছিল খানিকটা অদ্ভুতভাবেই। এক গাঢ় মেঘলা দিনে সে গিয়েছিল ব্যাংকে। কাজ শেষে ঝুম বৃষ্টি শুরু হলো, কোনো রিক্সা পাচ্ছিল না, ছাতাও নেওয়া হয়নি। তখন একটা অল্প বয়সী ছেলে এগিয়ে এলো। ব্যাংকেও ছেলেটা ওর দিকে তাকিয়েছিল বেশ কয়েকবার। আগে কখনো দেখেছে কিনা নীরা মনে করতে পারে না। আপু, আপনি আমার ছাতাটা নিন। আপনার সাথে আমি কেন নেব? আপনি কে? আমাকে আপনি করে বলবেন না প্লিজ। আমি সাফিন, আপনার ডিপার্টমেন্টেরই 2 ইয়ারের জুনিয়র। আপনাকে আমি চিনি, ক্যাম্পাসে দেখা হলে ছাতাটা ফেরত দিলেই হবে। তুমি কি করে যাবে? সবিস্ময়ে বলেছিল নীরা।